শোন, তোর কপাল খুব ভালো, তাই তুই তোর বাবার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিস, তাও তোর বাবা তোকে কিচ্ছু বলেনি। নয়তো গত সপ্তাহে ড্রাইভারের দোষে দাদার গাড়িতে হালকা আঁচড় লেগেছিল। জানিস তুই তোর বাবা তখন কি করেছিল? কি করেছো বাবা তুমি তাহলে? দেখ, আমি একজন বিজনেসম্যান, হিসেব সব মিটিয়ে দিয়েছি। মানে? আরে এর মানে হলো ও দাদার গাড়িতে দাগ ফেলেছিল আর দাদা ওর গালে দাগ ফেলে দিয়েছে। সপাত সপাত এমন মেরেছে যে, তাই না দাদা? কিন্তু শোন, এরপর থেকে খেয়াল করে গাড়ি চালাস, কারণ দাদা তার সব জিনিসের প্রতি খুব ইমোশনাল। আরে যা। আরে এই, তুই পেক বানাচ্ছিস না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই খাচ্ছিস? আমার ড্রিঙ্ক নিয়ে আয়। নিয়ে যাচ্ছি স্যার। আরে এগিয়ে হাত কাঁপছে কেন? ঠিক করে রাখ। আরে কি করলি এটা? পাঞ্জাবিটা নষ্ট করে দিলি। আঙ্কেল, তোকে আমি এক্ষুনি মেরে ফেলে দেবো। ওকে ছাড়, তুই বস বস। ভুল করে ফেলেছিস, কোনো ব্যাপার না, গ্লাসটা ভেঙে গেছে। স্যার ভুল হয়ে গেছে স্যার, হাত থেকে পড়ে। আবার কথা বলে, কয়েকটা কাঁচের টুকরো তোর থেকেও কি দামি? হ্যাঁ, এদিকে আয়, আয় কাছে আয়। তুলে নে, না হলে কারুর পায়ে লাগবে। তোল। ওই, এই গেলাস একটা বক্সে 1 ডজন থাকে, কিন্তু তুই তো একজনই, একমাত্র। আমার বিশ্বাসী, হ্যাঁ? যদি তোর মতো 1 ডজনকে বিক্রি করে দিই আমি, তার বদলে এরকম একটাও গ্লাস পাওয়া যাবে না, বুঝেছিস? স্যার স্যার আমার বেতন থেকে কেটে নেবে না? তুই যে কাজ করেছিস এরপরে তোকে মাইনে দেবে কে? শালা ভিখারির বাচ্চা। এ, আমার মুখ কি দেখছিস? যা গিয়ে আর একখানা ড্রিঙ্ক বানিয়ে আন, যা। আর শোন, এবার গ্লাস সামলে নিয়ে আসিস। আবার যদি গ্লাস ভাঙিস তাহলে তোকেও বাসন্তীর মতো কাঁচের টুকরোর ওপর নাচ করাবো। হ্যালো হ্যালো, আরে কে কথা বলছেন? আঙ্কেল তুমি আমার সাথে চলো। জামাটা হ্যাঁ, ভিজে ঠিক গেছে, বলেছিস, change করে চল নাও। চল চেঞ্জ করে আসি। হ্যালো, আপনি কি মুখ দিয়ে কথা বলতে পারেন না? হ্যালো হ্যালো, আরে কিছু বলুন। কেন করলি? আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, কিছু করিনি। বল, নইলে আমি তোকে টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। বল শিগগিরই, বল। বল, তুই আমার বাবাকে কেন মারলি? বল বলছি, বল বলছি। ছাড়ো, মেরেছে আমার দাদাকে। ও মেরেছে, ও খুন করেছে আমার দাদাকে। সবাই শান্ত হয়ে যাও, আমাদের কাজ করতে দাও, সবকিছু সামনে চলে আসবে, বুঝলে?
ধারালো কিছু দিয়ে এর গলা কাটা হয়েছে, খুব সূক্ষ্মভাবে। আর তো কিছু দেখতে পাচ্ছি না। বেচারা নিজেকে বাঁচানোর কোনো সুযোগও পায়নি। গলাটা মনে হয় একটা টানেই এক ঝটকা শেষ করে দিয়েছে। মনে হচ্ছে চেনা কেউ কাজটা করেছে। আচ্ছা, একটু বলবেন কি হয়েছিল এখানে? আপনাদের কেন মনে হচ্ছে যে মনুই নির্ঝরকে মেরেছে? কারণ ওই সময় ও আর মনু ছাড়া ছাদে কেউ ছিল না স্যার। আপনি কোথায় ছিলেন? আমি নিচে কিচেনে ছিলাম আমার রাধুনির সাথে। আর এরা দুজন তো এখানেই ছিল না, ছাদে? না স্যার, আমরা নিচে ঘরে গেছিলাম স্যার। স্যার, এই ছেলেটা আমার পাঞ্জাবির উপর ওয়াইন ফেলে দিয়েছিল, তাই আমি পাঞ্জাবিটা চেঞ্জ করতে ওর সঙ্গে নিচে গিয়েছিলাম। তার মানে কিছুক্ষণের জন্য যখন তোমরা নিচে গিয়েছিলে তখন কেউ নির্ঝরকে মারে, তাই তো? হ্যাঁ স্যার, আর কেউ নয়, ও আমার দাদাকে খুন করেছে। এই ছেলেটা আমার দাদা শখের ওয়াইনের গ্লাস ভেঙে ফেলেছিল, তাই দাদা ওকে মেরেছিল। আর সেই রাগেই ও আমার দাদাকে খুন করেছে। ওই খুন করেছে স্যার। আমি ওনাকে মারিনি স্যার। আমি তো অন্য একটা গ্লাস আনতে গেছিলাম, আর তো আমার সামনেই ওনার উপর হামলা হয়ে গেল, আর আমার হাত থেকে গ্লাস পড়ে যায়। আমি সত্যি বলছি স্যার, আমি মারিনি। ঘটনাটা তুমি নিজের চোখে দেখেছিলে? হ্যাঁ স্যার। স্যার, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, বাজে কথা বলছে ও। স্যার, আমি বললাম তো ওই খুন করেছে স্যার। মুখ দেখেই ওকে খুনি বলে মনে হয়। স্যার, আমি খুন করিনি স্যার। স্যার কি এটা আমায় প্রথমবার মারলেন নাকি? 10 বছর ধরে ওনার গালাগালি শুনছি আর মারও খাচ্ছি। এটাই আমার জীবন ছিল। আমার এত সাহস কোথায় যে আমি স্যারকে... না স্যার, মারা তো অনেক দূর, আমি হাত অব্দি লাগাইনি। আমি সত্যি বলছি স্যার। তাহলে কে মারলো আমার স্বামীকে? ভগবান মেরেছে। এই, কি বললে? ভগবান মেরেছে? আমি বলেছিলাম না স্যার, এই বাজে কথা বলছে। এক মিনিট। ভগবান খুন করেছে তার মানে এসব তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, সেটা তো জানি না স্যার। স্যার আমার সামনে দাঁড়িয়ে ছিলেন আর হঠাৎ চোখের সামনেই ওনার গলা কেটে গেল। স্যার, না কোনো ছুরি, না কোনো তরোয়াল, কোনো অস্ত্রও ছিল না, আর কেউ অস্ত্র চালানোর মতোও ছিল না স্যার। কোনো অস্ত্র দেখোনি? হ্যাঁ স্যার, হঠাৎ করে ওনার গলা কেটে গেল, ওনাকে কেউ ছোঁয়েও নি। এইসব ওনাকে ভগবান ওনার কর্মের শাস্তি এই, তুই দিয়েছে। বাজে বকা বন্ধ কর। আরে স্যার, ওই খুন করেছে, আমি বলছি তো আপনাকে। শান্ত হও। স্যার, আপনারা এর কথা বিশ্বাস করছেন কি করে? তোমাকে কি বললো যে আমরা এর কথা বিশ্বাস করে নিয়েছি? হ্যাঁ, আমাদের কি করতে হবে কি না করতে হবে আমরা সবকিছু ভালোভাবে জানি। তোমরা কিছুক্ষণের জন্য শান্ত হও, বুঝলে? স্যার, এই মনুর কথা আমার মাথাতেই ঢুকছে না। ও আবার নাটক করছে না তো? অভিজিৎ, যদি এই মনু নাটকই করতো, অন্য কারো নামে দোষ চাপাতো, তাই না? ভগবানে মেরেছে এসব আজগুবি গল্প আমাদেরও শোনাতো না। হয়তো দৃষ্টি ঘোরানোর জন্য স্যার। হতে পারে ও এই ভাঙা গ্লাসের টুকরোটা তোলে আর ওর মালিককে ও খুন করে দেয়। এখানে লাশের আশেপাশে কাঁচের টুকরো তো পড়ে রয়েছে, আর এতে রক্তও লেগে রয়েছে। দেখো অভিজিৎ, মনু যদি নির্ঝরের গলা কাটতো তাহলে ওর মুখের ওপরে, ওর হাতে কোথাও তো রক্ত লেগে থাকতো। কিছুই নেই, দেখো। আর তাছাড়া নির্ঝরের গলাটা দেখো, যদি কাঁচ দিয়ে গলাটা কাটতো তাহলে সোজা গলাটা কাটতো, আড়াআড়ি হরাইজন্টালি কাটতো, ভার্টিক্যালি কাটতে পারে না। ওর গলাটা দেখলেই বোঝা যায়। কিন্তু এখানে দুটো কাট আছে, তাও আবার ভার্টিক্যালি, তাও দুটো আলাদা অ্যাঙ্গেল থেকে, একটা এদিক আর একটা ওদিক। দুবার তো কেউ গলা কাটতে পারে না। তাও স্যার এই মনুর কথা কিন্তু বিশ্বাস করা খুবই মুশকিল। একটা কাজ করতে পারি আমরা, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। সালুকাকে বলবো যে ভালো করে দেখো, চেক করো এই যে ওর গলায় যে দাগগুলো আছে, আর ওতে কোনো কাঁচের টুকরো আছে কিনা। আর এখানে একটাই জিনিস রয়েছে যা দিয়ে খুন করা যেতে পারে, এই কাঁচ। কাঁচ। অঙ্কিতা, আচ্ছা তুমি একটু বলো, কাউকে তোমার বাড়িতে আসতে যেতে দেখেছিলে? না স্যার, কেউ যদি আসতো তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। আর আপনারা দুজনে ওই সময় ঘরেই ছিলেন নাকি? হ্যাঁ স্যার। আপনি এদের দুজনকে দেখেছেন ঘরে যেতে? হ্যাঁ, আর ওরাও আমাকে দেখেছিল। তার মানে স্যার বাইরের কেউ ঘরের ভেতর থেকে এখানে আসেনি?
তাহলে তো বাড়ির বাইরে থেকে আসতে পারে, এই পাইপ বেয়ে। ফেডরিক, একটা কাজ করো, এদের সবার স্টেটমেন্ট নাও, এই কুকেরও নাও, আর ম্যাচ করে দেখো কে কতটা সত্যি কথা বলছে। আর অঙ্কিতা, তুমি বসো। হ্যাঁ, আসুন আসুন, চলুন চলুন। এর গলা কাটার জন্য তো খুনিকে ওর কাছে আসতেই হয়েছিল স্যার, কিন্তু ও কাছে এলো কি করে? স্যার, হয়তো এসি বা পাইপ বেয়ে ওপরে উঠেছে। একটা কাজ করো, আশেপাশে যারা থাকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করো, ওরা কি কাউকে পাইপ বেয়ে ওপরে উঠতে দেখেছিল কিনা। স্যার। ফেডরিক, স্যার, ফেডরিক, একটা কাজ করো, এই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করো। এতে তো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে খুনি উপরে গেল কি করে? এই বিল্ডিং এর 20টা তলা হতে পারে, খুনি 8-10 তলার পর বাইরে থেকে ওঠা শুরু করেছিল। হতে পারে স্যার, সেই জন্য স্যার মনে হয় ক্যামেরায় ধরা পড়েনি। হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে আসছি। আপনার সামনের বিল্ডিং এর ছাদে একজন খুন হয়েছে। আমি আপনাকে এটাই জিজ্ঞাসা করতে এসেছি যে আপনি কিংবা আপনার ঘরের কেউ কিছু দেখেছে কিনা। না, আমি তো কিছু দেখিনি। তবে হ্যাঁ, আমার ছেলে বলছিল যে ও কিছু দেখেছে। কি কি দেখেছো? আপনি আপনি ভেতরে আসুন না প্লিজ। কি গো শোনো, কি হলো? কে উনি? উনি সিআইডি অফিসার, বলছেন পাশের বিল্ডিং এ কারুর খুন হয়েছে। কি? আপনার ছেলে কি দেখেছে? স্যার, স্যার আমার ছেলে যা বলছিল খুব অদ্ভুত লাগছিল। কি দেখেছে? আমি তো তখনই ওকে খুব বকাঝকা করলাম। আমার মনে হলো ও কোনো ভুল কথা বলছে। কি কি বলছিল? স্যার, আমার ছেলে তো এমনিতেই অনেক বানিয়ে বানিয়ে কথা বলে, সবই টিভি দেখার জন্য হচ্ছে। আমরা ভাবলাম ওরকমই কিছু হবে। আমি সত্যি কথা বলছি স্যার, এগুলো সব আমরা টেলিস্কোপ দিয়ে দেখেছি। ওই লোকটা মারা গেছে না স্যার? হ্যাঁ বাবু, তুমি দেখেছো ওই লোকটাকে কে মেরেছে? কাউকে বিল্ডিং এ উঠতে দেখেছো? কেউই ছিল না স্যার। কেউ ছিল না? তাহলে তুমি কাকে দেখেছো? তাকেই, যে খুন করেছে। কে কে খুন করেছে? একটা খুব বড় ব্যাট। ব্যাট মানে বাদুড়? হ্যাঁ, এইগুলো সব আমি আমার টেলিস্কোপ দিয়ে দেখেছি। আমি রোজ রাতে টেলিস্কোপ দিয়ে স্টার দেখি। চলুন আপনাকেও দেখাই। চলো দেখাও। আমি এইসব এখান থেকে দেখেছি স্যার। এখান থেকে? হ্যাঁ। আমি সত্যি দেখেছি আঙ্কেল। বাবু, তোমার ফেভারিট সুপার হিরোকে? ব্যাটম্যান। ও, ব্যাটম্যান। ঠিক আছে, তুমি সিআইডির অনেক উপকার করলে। থ্যাংক ইউ। আমি আসছি। থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। স্যার, পুরো বিল্ডিং এ খোঁজ নিয়েছি, ডেড এন্ড। কেউই স্যার কাউকে বিল্ডিং এ উঠতে দেখেনি স্যার। সিসিটিভি ফুটেজও চেক করেছি স্যার, কাউকে দেখতে পাইনি। কোনো মানুষ দেখেনি, কোনো ক্যামেরায় ধরা পড়েনি। এই একটা খুনি নাকি মিস্টার ইন্ডিয়া? ফেডরিক, এই খুনি হলো কাঁচের মতন ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। আমাদের সব প্রশ্নের উত্তর একটাই, এই কাঁচ। তোমার সন্দেহটা একদম ঠিক। এর গলার ক্ষত থেকে কাঁচের টুকরো পাওয়া গেছে। মানে স্যার, মনু ভাঙা কাঁচ দিয়ে ওনার গলা কেটে ওনাকে মেরে ফেলে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু জানি না কেন। কিন্তু আমার মন বলছে আমরা এই কেসে যা দেখতে পাচ্ছি আসলে সেটা নয়। ঠিক তোমার কথার মতো। হ্যাঁ, না না, আমি বলতে চাইছিলাম কি যে ওয়াইন গ্লাসের কাঁচের টুকরোগুলোকে আর ওর ক্ষত থেকে যে কাঁচের টুকরো পাওয়া গেছে সেটাকে, দুটোকেই আমি খুব ভালো করে টেস্ট করেছি। তো দুটো একই জিনিস, কিন্তু আলাদা আলাদা। দেখো সালুকে, মাথাটা গরম করো না। যেটা হয়েছে সেটা সোজাসুজি বলো না। সোজা কথাটা হচ্ছে ভাই,
যে ওয়াইন গ্লাসের কাঁচের টুকরো দিয়ে এর গলাটা কাটা হয়নি। তাহলে তাহলে দেখতে চাও? এসো দেখো। এটা হচ্ছে ওয়াইনের গ্লাসের টুকরো, আর এইটা দেখো, এটা হচ্ছে সেই কাঁচ যেটা ওর গলার ক্ষত থেকে পাওয়া গেছে। দুটোর কম্পোজিশনই সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? ওয়াইনের গ্লাস খুব দামি ক্রিস্টাল দিয়ে তৈরি, আর এর গলা থেকে যে কাঁচের টুকরোটা পাওয়া গেছে সেটা খুবই সাধারণ, একদম সস্তা, ঘরোয়া কাজে ব্যবহার করা হয় যে সমস্ত গ্লাস। এটা তো ওয়াইন গ্লাসের কাজ দিয়ে খুন হয়নি, তার মানে হলো মনু খুন করেনি। কিন্তু আমরা ওখানে তো অন্য কোনো কাঁচের টুকরো পাইনি। দেখো সালুকে, যদি ওয়াইনের গ্লাস দিয়ে গলা কাটা না হয় তাহলে কোন গ্লাস দিয়ে কাটা হয়েছে? আরো একটা কথা, এই যে কাঁচের টুকরোটা ওর গলা থেকে পাওয়া গেছে, সেই কাঁচের টুকরের উপর কালো রঙের ডাই আর গঁদ পাওয়া গেছে, গাম। কালো রঙের ডাই? গাম? যে খুন করেছে সে ওখানে ছিল না, যেই কাঁচটা দিয়ে খুন হয়েছে সেটা ওখানে ছিল না। আমি এখানে আছি নাকি আমিও এখানে নেই? কালো রঙের ডাই আর আঠা, এটা আবার কি ধরনের কাঁচ? কি দিয়ে কাটতে পারে? আর ওই কাঁচ দিয়েই বা কেন কাটতে যাবে? অভিজিৎ, একটু আগে তুমি কাটার কথা বললে না? ঘুড়ির মাঞ্জার সুতো দিয়েও তো কাটা যায়। কি বলতে চাও তুমি? মানে সালুকে, ছেলেবেলায় তুমি কোনোদিন ঘুড়ি উড়িয়েছিলে? না না, আমি খুব স্টুডিয়াস ছেলে ছিলাম। আরে ধ্যাত্তারি, কি কথা বলছো? আমরা সবাই উড়িয়েছি, আর ঘুড়ি কেটেওছি অন্যের মাঞ্জা দিয়ে, ঘুড়ির মাঞ্জা সুতো দিয়ে। সুতোর ওপর কাঁচের গুঁড়ো আর আঠা দিয়ে মাঞ্জা তৈরি করতে হয়। কিন্তু ঘুড়ির মাঞ্জার কাঁচ এনার গলা পর্যন্ত কি করে পৌঁছলো? স্যার, ওই বাচ্চা ছেলেটা বান্টি, ও বলছিল যে ও টেলিস্কোপে একটা বড় ব্যাটকে এই লোকটাকে মারতে দেখেছে। ব্যাট করেছে? মানে বাদুর? হ্যাঁ স্যার, ওই ব্যাটের মতো দেখতে, হতে পারে অন্য কিছু। যেমন স্যার? যেমন হচ্ছে ঘুড়ি, কালো রঙের। হ্যাঁ তাই তো, ঘুড়ি। হ্যাঁ, আমরা তো এটা শুনেছি যে ঘুড়ির মাঞ্জাতে হাত কেটে যায়। হাত যদি কাটতে পারে তাহলে গলা কেন কাটতে পারে না? মানে কেউ ঘুড়ি উড়িয়ে এই লোকটার খুন করেছে? দা, শুধু মাঞ্জা দিয়ে কেন? আরে সামনের বিল্ডিং থেকে যদি দাঁড়িয়ে গুলি চালাতো তাহলেও মারা যেত। মাঞ্জা সুতো দিয়ে কেন? ঘুড়ি উড়ানোর সুতো দিয়েই বা কেন? আর কেই বা এই ঘুড়ি উড়াচ্ছিল যে এই কাজটা করেছে? অভিজিৎ, নির্ঝর মারা যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে ছিল, তাই তো? ওর হাইট এতটা। পঙ্কজ, হ্যাঁ স্যার। এসো তো। আর স্যার, তারপর ওর গলায় দুটো দাগ পড়ে এরকম। তবে যদি খুনি ঘুড়ি উড়িয়েই থাকে তবে হয়তো এখানেই কোথাও দাঁড়িয়ে ছিল, ওইখানটায়। কিন্তু স্যার, এই সুতো তো একদম সোজা থাকে না, হাওয়াতে নড়াচড়া করে। সেই জন্যই তো বুঝতে পারছি না যে খুনি কোথায় দাঁড়িয়েছিল, কোন দিকে দাঁড়িয়েছিল। হাওয়াটা তো কোনো ঠিক নেই না স্যার, কখনো এদিক থেকে বইছে, কখনো ওই দিক থেকে। ওই যে কথায় আছে না স্যার, বইছে হাওয়া যেদিক থেকে, যাও তুমি সেই দিকে। আর যেদিকে হাওয়া বইছিল ঘুড়ি সেই দিকেই উড়ছিল, আর ঘুড়ি তো সেই দিক থেকে উড়বে যেদিক থেকে হাওয়া বইছিল। স্যার, কাল রাতে হাওয়া কোন দিকে বইছিল? এখনই জেনে নিচ্ছি। হ্যালো হ্যালো। আবহাওয়া দপ্তর? হ্যাঁ আমি সিআইডি থেকে এসিপি প্রদ্যুমান বলছি। হ্যাঁ স্যার, বলুন। আমাদের একটা ইনফরমেশন চাই। কালকে রাত্রে 1টার সময় হাওয়া কোন ডাইরেকশনে বইছিল, কোন দিক থেকে বইছিল? স্যার, কাল রাত 1টার সময় হাওয়া সাউথ ইস্টের দিকে বইছিল। ওকে, থ্যাংক ইউ। সাউথ ইস্টের দিকে হাওয়া বইছিল। আর যদি হাওয়া সাউথ থেকে আসে তাহলে খুনিও সাউথেই ছিল, ঘুরিয়ে দিকে ছিল, আর এই মুহূর্তে হাওয়া সাউথ থেকেই আসছে। সাউথ থেকে মানে এই বিল্ডিংটাই হবে, 1, 2, 3। এই নির্ঝরের গলায় যে মাঞ্জা সুতোর দাগ আছে, কাটা দাগগুলো ভার্টিক্যালি আছে, এইভাবে। এটার একটাই মানে দাঁড়ায় যে মাঞ্জা সুতো নিচ থেকে উপরের দিকে গিয়েছে। স্যার, তার মানে ঘুড়ি যে বিল্ডিং থেকে ওড়ানো হচ্ছিল সেটা এটার থেকে ছোট? হ্যাঁ পঙ্কজ, এক্স্যাক্টলি। স্যার, ছোট বিল্ডিং বলতে তো এইগুলো, এই 1, 2 আর ওই 3। সাউথ ইস্ট তো স্যার ওই বিল্ডিং, মনবিহার।
খুনি ওই বিল্ডিং এ দাঁড়িয়েছিল বনবিহারে। কিন্তু স্যার আমরা কনফার্ম কিভাবে হব? ঘুড়ি উড়িয়ে করব। ঘুড়ি উড়িয়ে? হ্যাঁ অভিজিৎ, আচ্ছা একটা কথা বলো, তোমাদের মধ্যে কে কে ঘুড়ি উড়াতে পারো? স্যার আমি খুব ভালো উড়াই। স্যার ঘুড়ি উড়াতে পারি স্যার। আচ্ছা, কিন্তু এবারে নয়, এবারে ঘুড়ি আমি উড়াবো, কারণ প্রতিবার তোমরাই আনন্দ করবে সেটা তো হয় না। তার মানে স্যার আপনি ঘুড়ি উড়িয়ে পঙ্কজকে মারার চেষ্টা করবেন? হ্যাঁ, এসব কি বলছেন তুমি স্যার? ভয় পেয়ে গেলে পঙ্কজ? তুমি একজন সিআইডি অফিসার, তুমি মরতে ভয় পাও? সিআইডি অফিসার সেই হয় যে দেশ আর দেশবাসীর জন্য প্রাণ বিসর্জন দিতে পারে। স্যার তাতে যদি মানজায় গলা কেটে যায় তাই যা। কি বলছেন স্যার? স্যার আরে তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না, মাঝে মধ্যে এরকম হয়। স্যার আমি আরে চলো চলো। অভিজিৎ, আরে একটু ঢিলা দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ঢিলা দাও। বাহ স্যার বাহ। অভিজিৎ, ইয়েস স্যার। একটু শুদ্ধ ছাড়ো না। হ্যাঁ হ্যাঁ। শিট। অভিজিৎ স্যার তো বোকাট্টা। আরে দূর। আরে বাহ স্যার বাহ। আপনি ঘুড়িটাকে না এবার একবার ওই পুতুলটার দিকে নিয়ে যান, তাহলেই বোঝা যাবে আমাদের সন্দেহ ঠিক কিনা। না না, এইভাবে হবে না। ফেডরিক ধরো তো, এটা অসম্ভব। একসাথে কত কিছু মাথায় রাখতে হয়, হাওয়ার ডাইরেকশন, অ্যাঙ্গেল, হাইট। স্যার আপনি যখন পারলেন না, আমার মনে হয় না এটা পসিবল। কিন্তু স্যার ডক্টর সালুকে তো শিওর ছিলেন গলাটা মাঞ্জাতেই কেটেছে। স্যার হতে পারে শুধু মাঞ্জাই ছিল, ঘুড়ি ছিলই না। এই নির্ঝরের কেসটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। অন্য কোন উপায়? হ্যাঁ, এই নির্ঝরের মৃত্যুতে কার বেশি লাভ হয়েছে সেটা খুঁজে দেখতে হবে আমাদের। স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে এই প্ল্যান চেঞ্জ করার আগে আমি কিছু লোকের সঙ্গে কথা বলতে চাই। কার সাথে? নাম তো জানি না, তবে খুঁজতে হবে তাকে। আফতাব ভাই, ঘুড়ি ওড়াবার জন্য আপনার বয়সটা একটু বেশিই মনে হচ্ছে না? কেন? ঘুড়ি ওড়ার আগে না আমার বয়স জিজ্ঞাসা করে নাকি? হ্যাঁ, যদি আপনি জানতে চান তাহলে আমি বলতে পারি আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে আসছি। আমি এখানে একটা কেসের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। বলুন। আফতাব ভাই একটা কথা বলুন, আচ্ছা এই ধরনের মাঞ্জা সুতো দিয়ে কাউকে খুন করা যায়? মানে গলা কাটা যায়? আরে কি বলছেন স্যার, এটা তো আমার রুজি রুটি, এটা তো আমার পরিবারের পেট চালানোর জন্য, কারণ গলা কাটবার জন্য নয়। আফতাব ভাই ঘাবড়ে যাবেন না, এটা শুধুমাত্র জানার জন্য জিজ্ঞাসা করছি। এখানে বাজারে যখন জিজ্ঞাসা করতে গেলাম সবাই বলল যে এখানকার সব থেকে এক্সপিরিয়েন্স আর বুদ্ধিমান এই পেশায় আপনি। আমার প্রশ্নের উত্তর দেবেন আপনি? অনেকবার তো শুনেছি স্যার, আর পেপারেও পড়েছি যে এই মাঞ্জায় লোকের হাত কেটে যায়। তাহলে কি মাঞ্জা সুতো এতই ধারালো হতে পারে যে ওটা দিয়ে কাউকে খুন করা যায়? স্যার গত কয়েক বছরে অনেক আইন এসেছে যে মাঞ্জা অতিরিক্ত কড়া বানাতে পারবেন না। আপনি এবার এইটা দেখুন, আজকাল এই রকম মাঞ্জাই হয়, সুতোর, কাঁচের নয়, আর এটা যথেষ্ট সস্তাও, আর ওড়াতেও খুব সুবিধে হয়। আফতাব ভাই কেউ তো আছে যে এত ধারালো মাঞ্জা সুতো বানায় কাঁচ দিয়ে, আর লোকে ওটা কেনেও। লুকিয়ে লুকিয়ে তো এখানে অনেক রকমের কাজই হয়। আমার মনে হয় না স্যার মাঞ্জা তৈরি করার কাজটা একজনকে দিয়ে হয়, আর যদি এটা বানাতেই হয় তাহলে কাঁচের মশলাটা নিজেকেই বানাতে হয়, আর নিজেকেই সেটা সুতোয় লাগাতে হয়, আর এটা খুব ঝুঁকির কাজ, এতে আঙুলও কেটে যেতে পারে। আজ থেকে 30 বছর আগে আমাদের গ্রামে ওই রকম
মাঞ্জা তৈরি হতো, কিন্তু আজকাল না বাচ্চাদের কাছে অত সময় আছে না ট্যালেন্ট। হ্যাঁ, আজকালকার বাচ্চাদের তো এসব নেই। হতে পারে এই খুনি আপনাদের সময়ের লোক। আচ্ছা, এই ধরনের মাঞ্জা সুতো বানাতে কি ধরনের কাঁচ ইউজ হয়? যে কোনো রকম কাঁচই ব্যবহার করা হয়। যেমন ধরুন এটা অত্যন্ত সস্তা, আর এটা বাল্বের কাঁচ দিয়েও বানানো যায়। ইচ্ছে করলে আপনি টিউবলাইটের কাঁচও লাগাতে পারেন গুঁড়ো করে। তার মানে কাঁচ দিয়ে খোঁজ লাগানো মুশকিল হবে। আচ্ছা আফতাব ভাই, আপনি যদি এই কাজটা করতেন তাহলে কিভাবে করতেন? এরকম হাতে গোনা কয়েকজনই হবে যারা এরকম জিনিস বানাতে পারে। আমি জানি আফতাব ভাই, সেই কারণেই তো আমি আপনার কাছে এসেছি। এটা খুব পরিশ্রমের কাজ স্যার। ঘুড়ি কোন জায়গায় ওড়াতে হবে, কতটা উঁচুতে, হাওয়ার দিক, হাওয়ার গতি সব যদি ঠিক হয় তাহলেই ওড়ানোটা ঠিক মতো হয়। ধন্যবাদ আফতাব ভাই, ধন্যবাদ। স্যার, হ্যাঁ? স্যার এটা সেই সাসপেক্টদের লিস্ট যারা নির্ঝরকে মারতে পারে। এত শত্রু ছিল নির্ঝরের? স্যার ও খুবই স্বার্থপর আর বেইমান টাইপের লোক ছিল। অনেকের সঙ্গে চিটিং করেছে ও। হয়তো এদের মধ্যে কেউ প্রতিশোধ নিয়েছে। হতে পারে স্যার। স্যার, হ্যাঁ। এখানে ওইসব কেসগুলো আছে যেগুলো নির্ঝরের নামে ফাইল হয়েছিল। এর মধ্যে বেশিরভাগ কমপ্লেন ওর এক্স এমপ্লয়িরা করেছিল। তাদের বক্তব্য হলো নির্ঝর ওদের ঠিকঠাক স্যালারি দেয়নি। আশ্চর্য ব্যাপার, এত বড় বিজনেসম্যান অথচ নিজের ওয়ার্কারদের ঠিক মতন বেতন দিত না। বিজনেস কি লসে চলছিল নাকি? আরে না স্যার, ওর ভাইয়ের থেকে যেটা জানতে পারলাম যে ওর 300 জন এমপ্লয়িকে যাতে স্যালারি না দিতে হয়, তাই নিজে থেকেই কোর্টে গিয়ে নির্ঝর নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছিল। বাহ বাহ বাহ, ভীষণ চালাক ছিল। আইনকে খুব ভালো করে ব্যবহার করেছিল। দেউলিয়া ঘোষণা করে আর চেপে বসেছিল ওয়ার্কারদের বেতনের ওপর। নিজেতে খুব আনন্দেই ছিল, আর লেবারদের কাছেও দেখাতো যে ও একেবারে নিঃস্ব। এরকম একজন ফ্রড লোকের যাবজ্জীবন জেল হওয়া উচিত। সেটাই তো, জেলেই থাকার কথা ছিল। কিছু না কিছু গোলমাল আছে অভিজিৎ, কিছু না কিছু গোলমাল আছে। এত লোকের সঙ্গে ফ্রড করার পরেও এই লোকটা বাইরে ছিল কি করে, জেলে যায়নি কেন? পঙ্কজ, এই নির্ঝরের পুলিশ রেকর্ড চেক করো তো। স্যার, পুলিশ রেকর্ড আছে। কি কি আছে? 5 বছর আগে ওকে কাস্টাডিতে নেওয়া হয়েছিল। এই দেখো। কিন্তু স্যার শুধু 1 ঘন্টার জন্য। কি? শুধু 1 ঘন্টার জন্য? অদ্ভুত ব্যাপার স্যার, 1 ঘন্টার জন্য কেউ কেন জেলে যাবে? এত বড় ফ্রড করার পরেও শুধু 1 ঘন্টার জন্য? ও স্যার, এ তো ফ্রড করার জন্য জেলে যায়নি, হিট অ্যান্ড রানের কেসের জন্য গিয়েছিল। কাকে অ্যাক্সিডেন্ট করেছিল? বেশি ডিটেলস তো এখানে লেখাও নেই দেখছি। অ্যারেস্টিং অফিসারটা কে দেখো। ইন্সপেক্টর রানে, ভার্সোভা পুলিশ স্টেশন। কেমন আছেন ইন্সপেক্টর রানে? হ্যাঁ, ভালো আছি, বলুন। আপনি এই ছবিটা ভালো করে দেখুন। এর নাম হলো নির্ঝর, আর 5 বছর আগে একটা কেসে আপনি একে অ্যারেস্ট করেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে। একে তো আমি হিট অ্যান্ড রান কেসে ধরেছিলাম। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে দোষটা বাচ্চার ছিল। ভুলটা বাচ্চার ছিল? কিভাবে? বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে গাড়ির সামনে এসে গেছিল, আর ওই গাড়িটা ওকে মেরে দেয়। আচ্ছা, হঠাৎ দৌড়ে এসেছিল বা কি হয়েছিল? কেউ ওকে তাড়া করেছিল বা কেউ ওর পিছনে দৌড়চ্ছিল? স্যার, ঘুড়ির পিছনে দৌড়চ্ছিল। ঘুড়ি? হ্যাঁ স্যার, ও ওপর দিকে তাকিয়ে দৌড়চ্ছিল ঘুড়ি ধরার জন্য। ও বুঝতেই পারেনি কখন ও রোডে চলে এসেছে। তবে আপনার স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। এত বছর পরেও নির্ঝর কেসের ব্যাপারে আপনার সবকিছু মনে রয়েছে। স্যার, এরকম নির্দয় মানুষকে কে ভুলতে পারে? নির্দয়? কেন? মানছি যে অ্যাক্সিডেন্টে ওর দোষ ছিল না, কিন্তু একবার দেখা তো উচিত ছিল যে বাচ্চাটার কি অবস্থা। ওর কাছে বাচ্চাটার থেকেও ইম্পর্টেন্ট ছিল টাইমে মিটিংয়ে পৌঁছানো। ওই বাচ্চাটার বাবাকে আমার আজও মনে পড়ে। কেন, কিছু করেছিল? কিছুই করেনি। কিছু না মানে? স্যার, কিছু করেনি বলেই তো ওনাকে মনে আছে। না কিছু বলেছিল, না কিছু শুনেছিল। যখন ও জানতে পারে স্যার আমরা লোকটাকে ছেড়ে দিচ্ছি, তখন পুলিশ স্টেশনের বাইরে এমনভাবে দাঁড়িয়েছিল যেন পাথর হয়ে গেছে, যেন কোনো হুঁশই ছিল না। তারপর ও চলে গেল। তার কোনো ছবি তো হবে আপনার কাছে?
স্যার ওটা তো ওপেন অ্যান্ড ক্লোজ কেস ছিল। অ্যাক্সিডেন্ট প্রমাণিত হওয়ার পর স্যার তদন্ত করার কোনো প্রয়োজনই পড়েনি স্যার। আচ্ছা আচ্ছা, ওর নাম টাম তো লেখা রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, 1 মিনিট। এই আমাকে একটু নির্ঝর কেসের ফাইলটা দেবে তো। স্যার এই দেখুন, বাচ্চাটার বাবার নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেসও আছে। পবন কুমার, শঙ্করনগর। রেডি, অ্যাড্রেস আর ফোন নাম্বারগুলো নোট করে নাও। হ্যাঁ অভিজিৎ, স্যার ওই নির্ঝরের হিট অ্যান্ড রান কেসের একটা লিড পেয়েছি। এক্সিলেন্ট। একটা বাচ্চা মারা গিয়েছিল, ওর বাবার নাম আর অ্যাড্রেস পেয়েছি স্যার। ব্যাস, তাহলে অভিজিৎ ওর মা বাবার সঙ্গে গিয়ে দেখা করো, ভালো করে জিজ্ঞাসাবাদ করো। ইয়েস স্যার, ওকে। রেডি স্যার তুমি রানেবাবুর সঙ্গে কথা বলে ওই পবন কুমারের স্কেচটা বানিয়ে ফেলো, ততক্ষণ আমি ওর বাড়িতে গিয়ে দেখে আসছি। কি হলো স্যার? আজ সকালে ঘুড়ি ওড়ালেন, জিজ্ঞাসাবাদ করলেন, কিছু হয়েছে স্যার? এই আপনারা এই কজনই? এখানে তো 5 জনের নাম লেখা আছে, 5 নম্বর কোথায়? হ্যাঁ স্যার, শঙ্কর এসেছিল, চাকরিও করেছে, কিন্তু আজ সকালে হঠাৎ করে চাকরি ছেড়ে চলে গেছে স্যার। চাকরি ছেড়ে চলে গেছে কেন? জানি না স্যার, কি ব্যাপার, গ্রাম থেকে খারাপ খবর এসেছিল, তাই হঠাৎ না বলে চলে গেল। আচ্ছা, কাল রাতে যখন খুন হয়েছিল শঙ্কর তখন ছিল, তারপরে বাড়ি গেছে। ও আচ্ছা, এই শঙ্করের কোনো ফটো আছে কিংবা ঠিকানা নিশ্চয়ই আছে আপনার রেকর্ডে? ছবি তো নেই স্যার, কিন্তু হ্যাঁ অ্যাড্রেস আছে, এই দেখুন এখানে লেখা। হ্যাঁ স্যার, অ্যাড্রেস তো পেয়ে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই অ্যাড্রেস ভুল হতে পারে স্যার। শঙ্করই খুন করেছে স্যার, এখন তো পালিয়ে গেছে, কিন্তু ও নির্ঝরকে কেন মারলো এই উদ্দেশ্যটা তো বুঝতে পারছি না স্যার। স্যার এই পবন কুমারের বাড়িতে তো তালা দেওয়া রয়েছে, আর প্রতিবেশীরা বলছিল যে বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হওয়ার 3-4 বছর পরে ওই বাচ্চাটার শোকে ওর মা আত্মহত্যা করেছিল। আর ওই পবনের কি খবর? স্যার ও তো 3 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে, তারপরে আর ফিরে আসেনি। স্যার আমার তো একেই সন্দেহ হচ্ছে। 1 মিনিট অভিজিৎ, এই পবন 3 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছিল, হঠাৎ করে ওর মাথায় খুন চেপে গেল বদলা নেওয়ার জন্য? কি করছিল এই 3 বছর ধরে? 1 মিনিট স্যার, 1 মিনিট। অভিজিৎ, এই পবন নিজের বাড়ি থেকে কতদিন আগে পালিয়ে গেছিল? এই 3 বছর আগে। কেন? 3 বছর আগে? আচ্ছা স্যার, এই পবন কুমারের স্কেচটা বানানোর কথা ছিল, হয়ে গেছে? দেখছি। রানে, আর কতক্ষণ? এই তো স্যার, হয়েই গেছে। গুড। দয়া, একটু সময় লাগবে। কেন জিজ্ঞেস করছো? কিছু না স্যার, স্যার বুঝতে পেরে গেছি, এই কেস এখন একদম কাঁচের মতো পরিষ্কার স্যার। কাঁচের মতন পরিষ্কার হয়ে গেছে মানে এটা কি? কি বলতে চাইছো স্যার তুমি? আমি কিছু কাজ করতে ভুলে গেছি, আমি একটু বাদেই বিরতে পৌঁছচ্ছি স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, সারা রাত ঘুমিয়ে এলো না। আরে কৈলাস, ধন্যবাদ, তোমার জন্য আজ আমরা একজন আসামিকে ধরে ফেলেছি। আচ্ছা হ্যাঁ, ওই শঙ্কর, ও ভুল অ্যাড্রেস লিখে দিয়েছিল। ও নিজে লিখেছিল কি? না স্যার, শঙ্কর তো নিরক্ষর। আচ্ছা, তাহলে রেজিস্টারে অ্যাড্রেসকে লিখেছিল? আগে স্যার আমি। তার মানে এখানে যত নতুন গার্ড আসে তার নাম, নাম্বার, অ্যাড্রেস সব তুমিই লেখো? হ্যাঁ স্যার। আরে হ্যাঁ, ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, সমস্ত রেকর্ড তো তুমিই রাখো। কোন সিকিউরিটি গার্ড কাজে কবে আসে, কবে কাজ ছেড়ে চলে যায়, এর সমস্ত কিছুই তো তুমি করো। হ্যাঁ আচ্ছা কৈলাস, কতদিন ধরে কাজ করছো এই বিল্ডিং এ? হ্যাঁ স্যার 3 বছর ধরে। 3 বছর ধরে? 3 বছর ধরে ওই খুনিও পালিয়ে গেছে। নির্ঝরকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করছি, মিস্টার পবন কুমার। পবন কুমার? আমার নাম তো কৈলাস স্যার। আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে স্যার, আমায় চিনতে। কিন্তু আমার কোনো ভুল ধারণা হচ্ছে না।
মিস্টার পবন কুমার। এটা কি স্যার? হ্যাঁ, কি কি এটা? হ্যাঁ, কাউকে পাচ্ছেন না বলে গরিবকে ফাঁসিয়ে দিলেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ স্যার, আমি মেরেছি নির্ঝরকে। ও আমার বাচ্চাকে মেরে ফেলেছে স্যার। আমার বাচ্চাটাকে গাড়ির তলায় পিষে মেরেছে স্যার। আর আমার আমার বাচ্চার এই মৃত্যু আমার স্ত্রী বরদাস্ত করতে পারেনি, সুইসাইড করেছে স্যার। নির্ঝর শুধু আমার বাচ্চাকে মানেনি স্যার, দুটো খুন করেছে ও। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। ওর মতো নীচ স্বার্থপর লোকের মরে যাওয়াই উচিত স্যার। পবন, নির্ঝর ভালো লোক ছিল না সেটা আমরাও জানি, কিন্তু ও তোমার ছেলেকে জেনে শুনে মারেনি। ভুলটা তোমার ছেলের ছিল। ও নিজে ঘুড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে নির্ঝরের গাড়ির সামনে আসে। ভুলটা আমি করেছিলাম স্যার। এই ঘুড়ি বানানো ওড়ানো সব আমি শিখিয়েছিলাম, সব কিছু। ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল স্যার ওর, সবসময় ঘুড়ির পেছনে দৌড়াতো। আফসোস হয় কেন আমি ওকে সেদিন আটকালাম না স্যার। তাহলে আজ ও বেঁচে থাকতো স্যার। দেখো, তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু তোমায় এটা বুঝতে হবে যে ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর ও চাইলেই আমার বাচ্চাকে বাঁচাতে পারতো। তার মানে পুলিশ যখন ওকে ছেড়ে দেয়, স্যার আপনি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে পারতেন। বাচ্চাটার অবস্থা দেখেছিলেন আপনি? রক্তে মাখামাখি ছিল। আমার গাড়ির সিট যদি খারাপ হয়ে যেত, কে দায়িত্ব নিত? আমি শপথ নিয়েছিলাম স্যার, যে ঘুড়ি আমার বাচ্চাকে কেড়ে নিয়েছে, নির্ঝরের মৃত্যু ওই ঘুড়িতেই হবে স্যার, ওই ঘুড়িতেই হবে। আর সেই জন্য তুমি বনবিহার বিল্ডিং এ চাকরি নিলে, যাতে তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। এতদিন ধরে ওই বিল্ডিং এ যতগুলো চুরি চামারি হয়েছে, ওইসব আমিই করিয়েছিলাম, যাতে ছাদে যাওয়ার অনুমতি কারোর না থাকে। তারপর রোজ ঘুড়ি ওড়ানোর প্র্যাকটিস শুরু করি। তারপরে ওর ওপর নজর রাখতে থাকি, কখন ছাদে যায়, কতক্ষণ থাকে ওখানে। আমি জানতাম যে ছাদের কোন কোণে ওর মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। ও সব সময় কথা বলতে ওখানেই আসতো স্যার। আমি ঠিক করে নিয়েছিলাম ওকে ওখানেই মারবো, আর ওকে মারার জন্য আমি মাঞ্জা বানানো শুরু করে দিই। কালো ঘুড়ি বানাই। আমি তৈরি ছিলাম স্যার, ব্যাস হাওয়ার গতি আর সময়ের অপেক্ষা করছিলাম। তারপর একদিন ঈশ্বর আমার ডাক শুনলেন, সবকিছু ঠিকঠাক ছিল। আমি নির্ঝরের মোবাইলে ফোন করলাম, ঘুড়ি ওড়ালাম, আর ওর গলা কেটে দিলাম। যে মাঞ্জা সুতো দিয়ে তুমি ন্যায্য বিচার করতে চেয়েছিলে, সেই মাঞ্জার সুতোই তোমার জীবনের রেখা বদলে দিয়েছে। হয়তো এর জন্য তোমার ফাঁসি হবে। হ্যালো বাবু, এটা তোমার জন্যে। এটা কিসের জন্য? কেস সলভ করার জন্যে তুমি আমাদের সাহায্য করেছিলে, তাই এটা আমাদের তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ গিফট। কিন্তু যখন তুমি ঘুড়ি ওড়াবে তখন একটু সাবধানে। যখন তোমার মা কিংবা বাবা সঙ্গে থাকবে তখনই ওড়াবে, একলা নয়। যেমন ভাবে তুমি টেলিস্কোপে স্টার দেখো, সেরকমই তুমি যখন এই ঘুড়িটা ওড়াবে আমি দেখব। প্রমিস? একদম পাকা প্রমিস।